বাংলাদেশটাকে ছারখার করে দিতে ভারতের 2-3 দিন লাগবে। একটা পুঁচকে দেশ, রিসোর্স ডেফিসিয়েন্ট, তাদের টাকা নেই, পয়সা নেই, বর্তমানে তাদের কোনো র মেটেরিয়াল নেই, একেবারে হাড়ির হাল। বাংলাদেশে কিছু ল্যাংড়া কাঠমোল্লা তারা এই সমস্ত এক্সপ্লোসিভ হ্যান্ডেল করবে, করে নিজেদের দেশে বিস্ফোরণ না ঘটিয়ে দেয়, সেই জন্য তাদের সাবধান থাকা উচিত। বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুদের পক্ষে থাকা দিনের পর দিন দুর্বিষহ হয়ে যাবে। ইউনূসের লুঙ্গির পেছন দিকে আগুন লেগে গেছে, এটা সম্বন্ধে কোনো সন্দেহ নাই। ইউনূস টের পেয়েছে কিনা জানি না, বা হয়তো টের পেলেও ভাবছে যে আচ্ছা লুঙ্গির পেছন দিকে আগুন লেগে গেছে, সামনের দিকটা তো ঠিক আছে। ইউনূস তো একটা মরা। ইউনূসের কোনো চৈতন্য আছে না, ওর নিজের কোনো স্বাধীনতা আছে কোনো কথা বলার? ওর উদ্দেশ্য হচ্ছে যে এই যে মৌলবাদী শক্তিগুলো আছে এদেরকে লাইনে রেখে ও কতদিন গদিতে থাকতে পারে। কিন্তু এর আগে আমি বিভিন্ন সময় এই সোশ্যাল মিডিয়ায় বলেছি যে এইবার ইউনূসের পালানো উচিত, কারণ এরকম কথা লোকে বাচ্চা ছেলেদের বলে, দুষ্টু লোকের খপ্পরে পড়ো না। মমতা ব্যানার্জি কি মনে করেন যে ওখানে যারা আছেন তারা প্রাপ্তবয়স্ক মানুষ, তারা বাচ্চা ছেলে? তাদেরকে মমতা ব্যানার্জি এরকম করে বোঝাবেন? আসলে তা নয়। বাংলাদেশ এই আবদালি নিয়ে কি করবে সেটা তো কারুর কাছেই পরিষ্কার নয়। কারণ বাংলাদেশ যদি এই আবদালি ভারতের ওপর ছোঁড়ে তাহলে ভারতের খুব সুবিধাই হবে, কারণ পুরো বাংলাদেশটাকে ছারখার করে দিতে ভারতের 2-3 দিন লাগবে। একটা পুঁচকে দেশ, রিসোর্স ডেফিসিয়েন্ট, তাদের টাকা নেই, পয়সা নেই, বর্তমানে তাদের কোনো র মেটেরিয়াল নেই, একেবারে হাড়ির হাল। সেখানে শুধু ভারত বিরোধিতা জাহির করবার জন্য আর নিজেদের একটা বিশাল ইসলামী ব্যক্তিত্ব জাহির করবার জন্য এই সমস্ত করছে। এগুলো হচ্ছে গিয়ে শুধু কি বলবো, এগুলো হচ্ছে শুধু ওই ফাঁকা আওয়াজ আর কি। লোকে বন্ধুকে ফাঁকা আওয়াজ করে না, প্রতিপক্ষকে ভয় দেখাবার জন্য, এগুলো হচ্ছে ফাঁকা আওয়াজ। ফের পাকিস্তান থেকে চট্টগ্রামে এলো জাহাজ, করাচি থেকে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে চট্টগ্রামে, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি করছে আওয়ামী লীগ। না, হতে পারে, সত্যি মিথ্যে কিছুই জানি না, কিন্তু বাংলাদেশের সাবধান থাকা উচিত। কারণ বাংলাদেশে কিছু ল্যাংড়া কাঠমোল্লা তারা এই সমস্ত এক্সপ্লোসিভ হ্যান্ডেল করবে, করে নিজেদের দেশে বিস্ফোরণ না ঘটিয়ে দেয়, সেই জন্য তাদের সাবধান থাকা উচিত। যারা ভারতের ভাগ্য নিয়ে জন্মেছেন তারা কি নিজের দেশের মাটিতে উদ্বাস্তু হওয়ার জন্য প্রস্তুত থাকবেন? কি মনে হয়? ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অনুপ্রবেশ ঘটছে, এগুলো সবই ঠিক, এবং সেগুলো হবার ফলে ভারতের যে জনবিন্যাস, ডেমোগ্রাফি বলা যেতে পারে, জনবিন্যাস বদলে যাচ্ছে। তাতে বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুদের পক্ষে থাকা দিনের পর দিন দুর্বিষহ হয়ে যাবে। বাংলাদেশের সাথে ভারত যেখানে সংলগ্ন সেখানে শুধু পশ্চিমবঙ্গ না, আরও 5টা রাজ্য আছে, যেমন আসাম আছে, মেঘালয় আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, এই 5টা রাজ্য আছে। তো এই 5টা রাজ্যের মধ্যে মেঘালয় এবং মিজোরাম এগুলো উপজাতীয় রাজ্য। এখানে একটা বাংলাদেশি ঢুকলেও ধরা পড়ে যাবে, তাদের মেরে তাড়িয়ে দেবে ওখানকার উপজাতীয়রা। আর অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে তার মধ্যে আসামে যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ হিমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন, এবং সেই পদক্ষেপগুলোর ফলে মানে কাঁপুনি ধরে গেছে আর কি। বাকি রইল শুধু পশ্চিমবঙ্গ। ত্রিপুরা আছে, কিন্তু ত্রিপুরা একটা খুব দূরবর্তী রাজ্য, ত্রিপুরায় ঢুকে কারোর কোনো লাভ নেই। অতএব বাকি রইল খালি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে তো ঢুকতে এরা পারেই, কারণ পশ্চিমবঙ্গে গত 80-র দশক থেকে, 1980-র দশক থেকে এই ধরনের অনুপ্রবেশে উৎসাহ দেওয়া হচ্ছে। জ্যোতি বসু দিয়েছে, জ্যোতি বসুর পরে যারা রাজ্য চালিয়েছিল তারা দিয়েছে, বর্তমানে মমতা ব্যানার্জি খুব ভালো রকম দিচ্ছেন। মমতা ব্যানার্জির যে সমস্ত চালাচাউন্ডা আছেন তাদেরকে আমরা ক্যামেরার সামনে দেখেছি, তারা বলছে যে আপনারা কে কে আছেন, আপনাদের কার আধার কার্ড নেই, ভোটার তালিকায় নাম নেই, আপনারা আসুন, আধার কার্ড করিয়ে দেবো, ভোটার তালিকায় নাম তুলে দেবো, কোনো চিন্তা নেই। তো
তো এই যেখানে পরিস্থিতি সেখানে ওটা হবার সম্ভাবনা খুবই আছে। তবে তাতে তো শাসন ব্যবস্থা বদলাবে না, হিন্দুদের জীবন দুর্বিষহ উঠবে, তাদের মন্দিরে গরুর মাংস ছুঁড়বে, এই সমস্ত আশঙ্কা আছে। কিন্তু তার মানেই নয় যে তারা মানে পূর্ব পাকিস্তানে যেভাবে হিন্দুদের মেরে তাড়িয়েছিল সেরকম কোনো সম্ভাবনা হবে। সেরকম হলে কেন্দ্র নিশ্চয়ই হস্তক্ষেপ করবে। ভারতে নাশকতা চালাতে বাংলাদেশকে কি তাহলে ব্যবহার করছে পাকিস্তান? অবশ্যই ব্যবহার করছে, কারণ পাকিস্তানের জাতক্রোধ আছে, পাকিস্তানের ভারতের ওপর জাতক্রোধ আছে। সেই জাতক্রোধটাকে তো তাদের হাসিল করতে হবে। আর তাছাড়া পাকিস্তান চালায় সেনাবাহিনী, পাকিস্তান তো কোনো প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী চালায় না, পাকিস্তান চালায় সেনাবাহিনী। সেনাবাহিনীকে নিজের অস্তিত্ব সপ্রমাণ করবার জন্য সবসময় একটা যুদ্ধের মোডে থাকতে হবে, তারা তাই করছে। বাংলাদেশের পুলিশে হিন্দুদের নিয়োগ নিষিদ্ধ করলো মোল্লা ইউনুস সরকার, অথচ এই ইউনুস সরকারই বলেছিলেন যে যারা সংখ্যালঘু আছে তাদেরও এই দেশে যথেষ্ট অধিকার আছে এবং সংখ্যালঘুদের অধিকার সম্পর্কে আমরা সচেতন। ইউনুস একটা ঘৃণ্য সাম্প্রদায়িক লোক, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে ইউনুস একটা কি বলবো, মানে একটু মুখে খারাপ কথা চলে আসছে, কিন্তু ইউনুস একজন, যাকে কথাটা বাদ দিলাম আমি, ইউনুস একজন ওইখানে যে মৌলবাদী শক্তিগুলো আছে তাদের মধ্যে একটা ক্রীড়নক। তাদের হাতে ইউনুস ফুটবলের মতন, তারা লাথি মারে, এদিক থেকে ওদিকে ইউনুস যায়, আবার ওদিক থেকে ইউনুস যায়, তারা যা বলবে ইউনুস তাই বলবে। ইউনুসের কি শক্তি আছে? ইউনুসের পেছনে কোন লোক আছে? ইউনুস কি ভোটে জিতে এসছে? সেরকম কোনো সম্ভাবনা নেই। অতএব ইউনুস একটা অপদার্থ, ইউনুসের কথায় কিছু এসে যায় না। এই সমস্ত জিনিসগুলো করেছে কারণ বাংলাদেশের যে সমস্ত অশুভ সাম্প্রদায়িক শক্তি আছে, যেমন আনসারুল্লাহ বাংলা টিম, হেফাজতে ইসলাম, হিজবুত তহরির, তারপর হুজিবি, এরা যারা আছে এদেরকে খুশি করবার জন্য ইউনুস এটা করেছে। বাংলাদেশের ইতিহাসে আরো একটা লজ্জার দিন, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর মূর্তি, কি বলবেন? স্বাভাবিক, স্বাভাবিক, কারণ বঙ্গবন্ধু হচ্ছেন 1971 সালের যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল তার প্রতীক। অতএব স্বাভাবিকভাবে যারা পাকিস্তানের পা চাটছে তারা এইটা করতে চাইবে। আরাকান আর্মি এখন বাংলাদেশের জন্য কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এ সম্বন্ধে আমার কাছে খুব সম্যক খবর নেই। তবে আরাকান আর্মির ওখানে ফলে যে ইউনুসের লুঙ্গির পেছন দিকে আগুন লেগে গেছে এটা সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ইউনুস টের পেয়েছে কিনা জানি না, বা হয়তো টের পেলেও ভাবছে যে আচ্ছা লুঙ্গির পেছন দিকে আগুন লেগে গেছে, সামনের দিকটা তো ঠিক আছে। ইউনুসের হাতে 10 বছর বাংলাদেশ থাকলে নাকি বাংলাদেশ সিঙ্গাপুরের চাইতেও ভালো হয়ে উঠবে, এমনটা নাকি এমন বলছেন উপদেষ্টারা। অথচ এই ইউনুসের আমলেই বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ লাগার পরিস্থিতি তৈরি হয়েছে, খাদ্যশস্যের দাম বা ফসলের দাম হুড়হুড় করে বেড়ে যাচ্ছে, মানে ডিমের দাম বেড়ে যাচ্ছে, রাশিকৃত মূল্য বৃদ্ধি হচ্ছে, সমস্ত জায়গার দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে তাহলে সেক্ষেত্রে সিঙ্গাপুরের থেকে বেশি উন্নত কী করে হয়? ইউনুস বাজে কথা বলছে, ইউনুস প্রলাপ বকছে। ইউনুস তো একটা মরা, ইউনুসের কোনো চৈতন্য আছে না, ওর নিজের কোনো স্বাধীনতা আছে কোনো কথা বলার? ওর উদ্দেশ্য হচ্ছে যে এই যে মৌলবাদী শক্তিগুলো আছে এদেরকে লাইনে রেখে ও কতদিন গদিতে থাকতে পারে। কিন্তু এর আগে আমি বিভিন্ন সময় এই সোশ্যাল মিডিয়ায় বলেছি যে এইবার ইউনুসের পালানো উচিত, কারণ কোনো ইসলামী রাষ্ট্রে বেশিরভাগ সময় দেখা যায় যে প্রধানমন্ত্রী যারা আছে তাদের স্বাভাবিক মৃত্যু হয় না, তাদের মেরে ফেলে। যেরকম শেখ মুজিবের হয়েছিল, যেরকম জিয়াউর রহমানের হয়েছিল, জিয়াউর রহমানের হত্যাকারীদের হয়েছিল, পাকিস্তানের লিয়াকত আলীর হয়েছিল, এরকম এদের মেরে ফেলে। তো এদের এই সম্ভাবনাটা ইউনুসের ক্ষেত্রেও আছে, সেই জন্য ইউনুসের এরকম লম্বা চড়া কথা না বলে এবার দেশ ছেড়ে পালানো উচিত। দেশ ছেড়ে পালাবে কি? এখন ইউনুস তো বলছে ভারত নাকি এতদিন বাংলাদেশকে লুটপাট করে খেয়েছে, কিন্তু এখন পারবে না, কারণ ইউনুস নাকি ভারতকে পাত্তাও দেয় না। ইউনুসের এই সমস্ত প্রলাপ কেউ সিরিয়াসলি নেয় না, কোনোদিন নেবেও না, কারণ ইউনুস একটা
মানে ও তো নিজের কথা বলছে না, কতগুলো মৌলবাদী শক্তি আছে ওই যাদের নাম করলাম আমি, তাদেরকে তোয়াজ করবার জন্য এইসব কথা বলছি। যত এইসব কথা বলবে তারা খুশি হবে, এইটাই ইউনূসের ধারণা। বিএনপি নেতা হবিবুর নবী খান সোহেল তিনি বলছেন যে ভারতের নাকি নিজের চলার সামর্থ্যই নেই, বাংলাদেশের ভয়ে নাকি ভারত কাঁপছে, এরকম হাস্যকর দাবি করছেন। কিন্তু সেখানেই শেষ নয়, আরও কুমন্তব্য করছেন ভারতের অভিনেত্রীদের নিয়ে। তিনি বলছেন যে নিজেরা চলতে পারেন না, আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত কাপড় পরে শরীর প্রদর্শন করে যা কামায় তাই দিয়ে চলে। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিতে মালকোচা মারি দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। মানে কিছু বলবার নেই আর কি। এরা পর্দা প্রথা জাস্টিফাই করছে। পর্দা প্রথা জাস্টিফাই করবার জন্য এরা বলে যে পর্দা ছেড়ে দেওয়া মানে নাকি মহিলাদের একেবারে উলঙ্গ হয়ে যাওয়া। অথচ একটা মহিলাকে সারা জীবনের জন্য একটা তাঁবুর মধ্যে, কালো তাঁবুর মধ্যে বন্দি করে রাখা, সেটার যে কতদূর মানবাধিকার লঙ্ঘন সেটা সম্বন্ধে এদের কোনো ধারণা নেই। একবার আমি বলবো যে এই চমুত্র যে মোল্লাটার নাম করলে কি আমি জানি না, সেই মোল্লাকে একবার বলো যে কোনো একদিন ভাদ্র মাসের গরমে ঢাকাতে 3 দিন ওই কালো জব্বা পরে থাকুক, কিরম লাগে দেখি, তারপরে যেন এই সমস্ত কথা বলে। আমাদের অভিনেত্রীরা স্বাভাবিক পোশাক পরে সারা পৃথিবীতে তারা যেরকম করে সেরকম করে। এই যেটা এই লোকটা যে কথাগুলো বলছে সেগুলো অর্থহীন, বোকা পাগলের প্রলাপ। মুজিবের সংবিধানকে কবর দেওয়ার ডাক ছাত্রনেতার, কি বলছে ইউনূস, কি হবে এক্ষেত্রে? স্বাভাবিকভাবে বলবে আর কি, মুজিবকে তো আর সমর্থন করবে না। এইরকম প্রলাপ বা কুকুরের ঘেউ ঘেউ বাংলাদেশের জনসাধারণ বুঝবেন, কি করবেন তারা। শুভেন্দু অধিকারী সাফ দাবি, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান সকলের অধিকার। বঙ্গবন্ধু শেখ মুজিবর যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। কি বলবেন? ঠিকই বলেছেন, একদম আমি 100% একমত। বাংলা যেন জঙ্গি ডেরায় পরিণত হয়েছে। রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গিদের একাধিক স্লিপার সেল, আর মুর্শিদাবাদ তো সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর হয়ে উঠেছে। ধৃত জঙ্গি শাহিনুরকে জেরায় মিলেছে একাধিক বিস্ফোরক তত্ত্ব। শাহিনুরকে জেরার পরে পশ্চিমবঙ্গ মানে যে জঙ্গি পলিটিক্স চলছে এমনই কিন্তু একটা গুঞ্জন উঠেছে বিভিন্ন মানুষের মধ্যে। এটার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি তো মুসলমানের ভোটে যেতেন, 30% মুসলমানের ভোট সুনিশ্চিত করবার জন্য ওর চেষ্টার অবধি নেই। এই সুনিশ্চিত করবার জন্য ওর প্রধান চেষ্টা হচ্ছে বা প্রধান উপায় হচ্ছে এই জঙ্গিবাদকে মদত দেওয়া। সেটা উনি দিয়ে যাচ্ছেন। তাতে দেশের 12টা বাজলেও তাতে মমতা ব্যানার্জির কি এসে যায়? উনি যেরকম চালাচ্ছেন চালিয়ে যাবেন, কারণ পরের নির্বাচনটা তো জিততে হবে, আর সেই নির্বাচন জিততে হলে তো মোল্লাদের ভোট ছাড়া হবে না। সেই জন্য এই মোল্লাতন্ত্রকে সব রকম সুবিধা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি চালিয়ে যাচ্ছেন। তাহলে শুভেন্দু অধিকারী যে দাবিটা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম মুসলিম লীগ, সেটা সত্যি? একদম ঠিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস নেই সে নামটা দেবার, কারণ অত সত্যি জীবনে উনি বলেননি। বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের ডালি নিয়ে সোমবার তিনি সন্দেশখালীর মিশন মাঠে দাঁড়ালেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সবাই উপচে পড়া ভিড়, হাজার হাজার মহিলারা এসেছেন। সভামঞ্চ থেকেই তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সাবধান বাণী দিচ্ছেন যে কেউ ডাকলেই যাবেন না, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কি বলবেন? এরকম কথা লোকে বাচ্চা ছেলেদের বলে, দুষ্টু লোকের খপ্পরে পড়ো না। মমতা ব্যানার্জি কি মনে করেন যে ওখানে যারা আছেন তারা প্রাপ্তবয়স্ক মানুষ, তারা বাচ্চা ছেলে? তাদেরকে মমতা ব্যানার্জি ওইরকম করে বোঝাবেন? আসলে তা নয়। এই সন্দেশখালীতে যে ভয়াবহ দুর্নীতি আরম্ভ হয়েছিল, সেই দুর্নীতির স্মৃতিটা তো মানুষের মন থেকে মুছে যায়নি। সেটার বদলে একটা কিছু দেবার জন্য এই হানাশ্রী, তারাশ্রী, রূপশ্রী, গুণশ্রী এরকম সব নানা রকম দেওয়ার জন্য উনি ওখানে গিয়েছিলেন, গিয়ে কতগুলো বাজে কথা বলে এলেন। একসময় শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের একাংশের ওপর অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ উঠেছিল এবং রাত্রিবেলায় তাদেরকে ডেকে নিয়ে গিয়ে পিঠে করানোর যে কথা উঠেছিল তা নিয়েও কিন্তু সারা রাজ্য উত্তাল হয়ে উঠেছিল। এবং শেখ শাহজাহানই ওখানকার তৃণমূলের দাপুটে নেতা এবং শেষ কথা এরকমই পরিচিত ছিল। শাহজাহানকে নিয়ে এখনও বিড়ম্বনায় তৃণমূলকে পড়তে হয় এবং শেখ শাহজাহানকে রীতিমতো দোরাস সার্টিফিকেট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে। অথচ সেদিনকে যখন সন্দেশখালীর মঞ্চে গিয়ে দাঁড়ালেন, একবারের জন্য শেখ শাহজাহানের নাম উল্লেখ করলেন না। এটা ওর সাধারণ এবং স্বাভাবিক কার্যপ্রণালী।
উনি ওর এই সমস্ত অনুচরদের ব্যবহার করেন, কিন্তু যখনই অনুচররা করে বা মানে বিপদে পড়ে, বেকায়দায় পড়ে, তখনই উনি এই গরম আলুর মতন তাদের ছেড়ে দেন আর কি, তাদের পেছনে কখনো দাঁড়ান না। এটা আমরা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখেছি, এটা আমরা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও দেখেছি, এটা যত মমতা ব্যানার্জির যত অনুচর আছে, কালীঘাটের কাকু টাকু এরা, এদের সকলের ক্ষেত্রে দেখেছি। শেখ শাহজাহানের ক্ষেত্রেও একই ব্যাপার, যে শেখ শাহজাহানকে দিয়ে মমতা ব্যানার্জি টাকা তুলিয়েছেন, জমি ক্রয় করিয়েছেন, মানে সাধারণ মানুষের জমি বেহাত করিয়েছেন, করে তার থেকে যে টাকা কিনতেছে শেখ শাহজাহান, তার একটা বড় অংশ মমতা ব্যানার্জি নিজে হস্তগত করেছেন, করে তারপরেতে যখন শেখ শাহজাহান বিপদে পড়েছে উনি ফেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওইখানে সভাতে দাঁড়িয়েই বলছেন যে সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, কেউ যদি ভুল বোঝায়, যদি মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার খেলা হয়েছে, সবটাই ভাঁওতা, মিথ্যে বেশি দিন চলে না, এখানে যা যা হয়েছে আমার মনে নেই, আমি ভুলে গেছি, আমি মনে রাখতে চাই সন্দেশখালীর ছেলেমেয়েরা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞান খুব টনটনে, উনি ভেবেচিন্তেই বলেছেন এখানে অনেক টাকার খেলা হয়েছে, এবং যেটা ইমপ্লাই করতে চেয়েছেন সেটা হলো যে এই টাকাটা ওর কাছে আসেনি, অন্য কারোর কাছে গেছে। আসলে যে ওর কাছে গেছে সেটা উনি খুব ভালোভাবেই জানেন, কিন্তু এখন যেহেতু শাহজাহানকে উনি কোনো সমর্থন দেবেন না, কারণ শাহজাহান বেকায়দায় পড়ে গেছে, ওর যেরকম চিরাচরিত কার্যপ্রণালী হচ্ছে যারা বেকায়দায় পড়ে গেছে তাদের কখনো সমর্থন না দেওয়া, সেই জন্য উনি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে এই সমস্ত কথাবার্তা বলছেন। শেখ শাহজাহানের কোনো প্রসঙ্গ নেই, অথচ ভাতা দিয়ে মা বোনেদের সম্মান কেনার চেষ্টা করলেন নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানকার মা বোনেদের যখন প্রশ্ন করা হলো তারা রীতিমতো হতাশ। হতাশ হবে তো, হতাশ না হবার কি আছে? তবে ব্যাপার হচ্ছে যে এই জায়গাটা, যে মমতা ব্যানার্জির এই দুর্নীতি এবং কুচক্রের ফলে এই যে জায়গাটা, রাজনৈতিক জায়গাটা সৃষ্ট হলো, সেটার সুবিধে যদি কোনো বিরোধী রাজনৈতিক দল না নিতে পারে, তাহলে এই জিনিস এইরকম হওয়া অবশ্যম্ভাবী। এবং বর্তমানে আমি যা দেখতে পাচ্ছি, এই শুভেন্দু অধিকারী একটু চেষ্টা করছেন, তাছাড়া দল হিসেবে কোনো দলই ওই জায়গাতে ঢুকতে পারছে না বা ঢুকতে চেষ্টা করছে না। একটা শেষ প্রশ্ন করবো স্যার, যে নতুন করে আবার সকলের চোখের সামনে উঠে আসলেন কালীঘাটের কাকু, তাকে প্রেসিডেন্সি জেল থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কারণ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এবং সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুজয় কৃষ্ণের অসুস্থতার কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ইডির চার্জশিট গঠন এখনও স্থগিত। ইডির দাবি অন্য হাসপাতালে কাকুকে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তার সুবন্দোবস্ত করা হোক। অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় কাকু নাকি পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কাও করছে ইডি। আমি জানি না কাকুর কি হয়েছে, তবে একটা জিনিস নিঃসন্দেহে, যে কাকুর এই অসুস্থতার পেছনে কারুর একটা অবদান থাকতে পারে। কাকু হঠাৎ এত অসুস্থ হয়ে পড়ছেন কেন? যখন ঘুষ খাচ্ছিলেন, যখন লিপস অ্যান্ড বাউন্সের হয়ে টাকা তুলছিলেন, আড়ি গাড়ি টাকা তুলছিলেন, আর সেই টাকা মমতা ব্যানার্জির বাড়িতে রেখে আসছিলেন, তখন তো অসুস্থ হননি। এখন হঠাৎ এত অসুস্থ হয়ে পড়ছেন কেন? ঘন ঘন স্ট্রোক হয়েছে বলছেন, ওর নাকে মুখে সব নল লাগানো আছে, হঠাৎ কি ব্যাপার? সব জিনিসটা আদৌ স্বাভাবিক বলে মনে হচ্ছে না।